প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান। দর্শক, বেক্সিমকোর সুকুক বন্ড আবার আলোচনায়, এবং আসলে এটার যত ম্যাচুরিটির সময়টা চলে আসছে ততই কিন্তু এটা বিভিন্ন সময় আলোচনায় আসছে এবং বিনিয়োগকারীরা আসলে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ছে। তো আজকে যে রিপোর্টটি টিবিএসে পাবলিশ হয়েছে যে বেক্সিমকোর এই সুকুক বন্ডে আসলে এটাকে বলা হয় অ্যাসেট ব্যাকড সিকিউরিটি বা বন্ড, কিন্তু এটা আসলে ওই রকম অ্যাসেট কিন্তু মর্টগেজ নাই। তো এটার যারা ট্রাস্টি আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, তারা আবার বেক্সিমকোর কাছে 100 একর জায়গা চেয়েছে যেখানে বেক্সিমকোর সোলার প্ল্যান্ট আছে নর্থ বেঙ্গলে। তো দর্শক, এখানেও কিন্তু বেক্সিমকো এবার বলছে যে এখনও বলছে যে তারা এই মর্টগেজটা দিবে না। তো এটা নিয়ে আসলে বিনিয়োগকারীদের সংখ্যা আরও বাড়ছে। তো এই ব্যাপারে ডিটেলে একটি রিপোর্ট আজকে পাবলিশ হয়েছে টিবিএসে। রিপোর্টটি করেছেন টিবিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম। দর্শক, আমরা রফিকের সঙ্গে আলোচনা করব এবং আমাদের বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করব। রফিক, স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। যদি শুরু করি যে বেক্সিমকোর এই যে 3000 কোটি টাকার গ্রিন সুকক বন্ড, তো এটা নিয়ে আসলে আবার এই যে তোলপাড় বা আলোচনাটা কেন হচ্ছে? এটা মেয়াদ শেষের যতটা চলে আসছে মেয়াদের ততটাই আসলে এগুলো আবার আলোচনায় আসছে, এবং কোথায় আটকে আছে, সমস্যাটা কোথায়? জি, আপনাকে ধন্যবাদ। যেটা বলছিলেন যে আবার আলোচনায়, কারণ এর মাত্র মেয়াদ আছে মাত্র আর 5 মাস, মানে ডিসেম্বরের ভিতরেই ডিসেম্বর 26-এর মধ্যে এটা শেষ হয়ে যাওয়ার কথা। এই সুকুক বন্ডের যে বিষয়টা নিয়ে এখন আলোচনায় থাকার কথা ছিল যে ইনভেস্টররা কতটুকু টাকা পায়নি, তাদেরকে টাকাটা কিভাবে ফেরত দেওয়া হবে, সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা হওয়ার কথা ছিল, মানে টাইম লাইন অনুযায়ী। কিন্তু আমরা এখন দেখেছি যে বড় অংশই এখনও কিন্তু আনপেড রয়ে গেছে। 3000 কোটি টাকা বন্ডের মধ্যে 2809 কোটি টাকাই এখনও কিন্তু ডিউ, যেটা থাকার কথা ছিল না। এখন হলো ফাইনালি যেটা আমাদের তাদের যে ইনফরমেশন মেমোরেন্ডামের যে শিডিউল অনুযায়ী সর্বোচ্চ 20% মতো ডিউ থাকার কথা ছিল, কিন্তু আমরা এসে দেখতেছি যে প্রায় 93% বা 94% পর্যন্ত ডিউ রয়ে গেছে। কেন দিতে পারছে না কেন? ওদের তো এই যে সোলার প্ল্যান্ট, যেটা কত 200 মেগাওয়াট, 200 মেগাওয়াট, তো সেখানে থেকে কি তাদের আয় হচ্ছে না? তাদের আয় হচ্ছে, কিন্তু এটার পেমেন্ট শিডিউলটা যদি আপনি দেখেন, পেমেন্ট শিডিউল ছিল যে এটা হলো প্রতি বছর 20% করে শেয়ার কনভার্সন হয়ে পঞ্চম বছরে গিয়ে 0 হয়ে যাবে। কিন্তু আর যে ইনকামটা হবে সোলার প্ল্যান্ট থেকে, সেখান থেকে তারা হাফ ইয়ারলি পিরিয়ডিক যে ইন্টারেস্ট পেমেন্ট হয় সেটা তারা পেমেন্ট করবে। তারা হাফ ইয়ারলি পেমেন্টটা তারা করছে, কিন্তু কনভার্সনটা হয় নাই। এখন কনভার্সনটা না হওয়ার কারণে ম্যাচুরিটিতে আপনাকে পুরো টাকাটাই ফেরত দিতে হবে। কনভার্সন হচ্ছে না, কনভার্সনটা হয় নাই। তার একটা বড় কারণ হচ্ছে যে এই বেক্সিমকোর শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকা। বেক্সিমকোর যখন হলো 2020 সালের দিকে যখন হলো ফ্লোর প্রাইস আরোপ করা হয়, এরপরে যখন আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আরেক দফা ইম্পোর্ট করা হয়, তখন ফ্লোর প্রাইস আটকে গেছে। ফ্লোর প্রাইসে দেখা গেছে যে বেক্সিমকো শেয়ারের দাম 110 টাকা, এবং কনভার্সনের যে ক্রাইটেরিয়া ছিল যে 6 মাসের ওয়েটেড অ্যাভারেজ, এবং সেখান থেকে 25% ডিসকাউন্টে শেয়ার কনভার্সন হবে। তো কাজেই 100 টাকার যে ইউনিট কিনেছে, মানে সুকুকের যে ইউনিট কিনেছে, তার শেয়ারটা 100 টাকায় কনভার্সন হবে, কিন্তু 20% বা 25% ডাউন এক্সিস্টিং প্রাইসে হবে। কিন্তু ইনভেস্টররা ওই সময় আসলে কনভার্সনটা নিতে চায় নাই, কারণ আপনি জানেন যে বেক্সিমকো শেয়ারের দাম ওই সময় কিছুটা হলো ঊর্ধ্বমুখী ছিল, করোনার টিকাকে কেন্দ্র করে অনেক দাম বেড়েছিল। তো ইনভেস্টরদের প্রত্যাশা ছিল শেয়ারটা আরও নিচে চলে আসবে। আর এরপরে যখন 24 আগস্ট আগস্ট মাসে যখন সরকারের পরিবর্তন হলো, তখন ইনভেস্টরদের প্রত্যাশা আরও ছিল যে শেয়ারটার দাম আরোটা কমে যাবে, এবং যখন ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলো, আমরা ঠিক সেটাই দেখলাম যে এখন 26 টাকা 27 টাকার দিকে এসে ঘুরপাক খাচ্ছে। কাজে কেউ যদি ওই সময় কনভার্সনটা হতো বা কেউ নিত, তারা নিঃসন্দেহে লস করতো। এই কারণেই নাই কনভার্সনটা হয় নাই। যদিও প্রতি বছর 20% করে হলেও কনভার্সন হওয়ার কথা ছিল, যে কারণে হয় নাই। এখন ম্যাচুরিটিতে এসে পুরো টাকাটাই ডিউ রয়ে গেছে, যে টাকাটা পুরো টাকাটা বেক্সিমকোকে এখন ফেরত দিতে হবে। ওকে, তো আপনার এই যে ব্যাংক এবং আইসিবি কেন বেক্সিমকোর থেকে এই 100 একর জমি বন্ধক চাইছে এই সময় এসে? বন্ধক চাচ্ছে বেসিক্যালি, এটা অ্যাসেট ব্যাক বলা হয়েছিল, এবং ইনভেস্টরদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তোমাদের কাছ থেকে যে আমি টাকাটা নিচ্ছি পুরোটাই সিকিউরড। কিন্তু এখন ম্যাচুরিটির সময় এসে দেখা যাচ্ছে যে তার ল্যান্ড, মানে প্রজেক্টের যে ল্যান্ড, সেই ল্যান্ড 650 একরের মতো ল্যান্ড আছে, কিন্তু কোনো ল্যান্ডই সেখানে হলো মর্গেজ করা হয় নাই। শুধু মেশিনারিজ যেগুলো কিনা হয়েছে, সেই মেশিনারিজগুলোকেই
মর্গেজ করা হয়েছে। যার কারণে এখন যেহেতু যে মেশিনারিজটা 5 বছর আগে আমি কিনেছি, ডেপ্রিসিয়েশন করতে করতে আমি 5 বছর বেশি কিন্তু ইকুয়াল ভ্যালু আমি পাবো না। কাজে এখন যদি কোনো কারণে বেক্সিমকো ডিফল্ট করে, তাহলে তো ইনভেস্টররা তার পুরো টাকাটা পাবে না। তো ট্রাস্টি এবং হলো বাংলাদেশ ব্যাংকের যে একটা হাই পাওয়ার কমিটি হয়েছিল, কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে ইনভেস্টরদেরকে সুরক্ষিত করার জন্য তার ল্যান্ডটা মর্গেজ থাকলে অন্তত আমরা তাদেরকে রিপেমেন্টটা করতে পারবো। বেক্সিমকো সে ল্যান্ডটা দিবে না, কারণ বলছে যে আমার ওই সময় তো কন্ডিশন আমার ছিল না, একে কেন আমি জমিটা এখন দিব। তো ওই সময় কেন তারা কন্ডিশনের ভিতরে নিয়ে আসে নাই সেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে যখন ল্যান্ড, তার আগে একটু সুকুকের ফরমেশনটা একটু আমি বলি। বেসিক্যালি সুকুক যেভাবে পরিচালিত ইসলামিক ধারায় যেভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে, অ্যাসেট বেক্সিমকোর এটা চালাবে হলো এসপিভি, স্পেশাল পারপাস ভেহিকেল, একটা এনটিটি, আলাদা একটা কোম্পানির মধ্যে একটা এনটিটি গঠন করা হবে, যেটা একটা অ্যাডভাইজারি বোর্ড দিয়ে চলবে। যে প্রতিষ্ঠান টাকা নিবে সুকুকের মাধ্যমে, সে তার অ্যাসেটগুলো এসপিভির কাছে বন্ধক দিবে। এসপিভি সুকুক ইস্যুর পরিবর্তে যে টাকাটা পাবে সে কালেক্ট করে অরিজিনেটরকে দিবে, মানে বেক্সিমকোকে দিবে, বেক্সিমকো দিয়ে দিছে। এবং হলো এখান থেকে যে ইনকামটা হবে পিরিয়ডিক পেমেন্টের জন্য, টাকাটা হলো অরিজিনেটর এসপিভির কাছে দিবে। এর বেক্সিমকো টাকা অ্যাসেটটা তার কাছে এসপিভির কাছে দিয়েছে, ডিক্লেয়ার করার পরে তারা কিন্তু আবার ভাড়া নিয়েছে, মানে ইসলামিক ধারা যেভাবে করা হয়েছে। অ্যাসেটটা সে ডিক্লেয়ার করে এসপিভির কাছে দিল, এসপিভির কাছ থেকে সে আবার হলো ভাড়া হিসাবে নেবে, এবং হলো যে পিরিয়ডিক ইন্টারেস্টের জন্য যে টাকাটা তাদেরকে পেমেন্ট করবে সেটা হলো ইজারা হিসাবে দিবে। আচ্ছা, কাজেই এটা হলো ডিরেক্ট ইন্টারেস্ট হচ্ছে না, মানে ইসলামিক ধাঁচে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে তার অ্যাসেটগুলো সে অলরেডি এসপিভির কাছে দিয়েছে, কিন্তু ল্যান্ডেডটা দেয় নাই। ল্যান্ডেডটা না দেওয়ার কারণে এখন অনিশ্চয়তা যেটা তৈরি হয়েছে, কারণ যে মেশিনারিজগুলো মর্গেজ আছে সেগুলো যদি বিক্রি করতে যায় সমমূল্যের ভ্যালু পাবে না, যার কারণে যে 2800 কোটি টাকার যে ডিউ, সে ডিউ কিন্তু পরিশোধ করা সম্ভব হবে না। এই কারণেই বেসিক্যালি হলো বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে যে হাই পাওয়ার কমিটি হয়েছিল তারাই সাজেস্ট করেছিল, সেই সাজেশনের প্রেক্ষিতেই বেক্সিমকোর কাছে আইসিবি চেয়েছিল যে ল্যান্ডটা একটু মর্গেজ দেন, কিন্তু তারা দিতে চাচ্ছে না। ওকে, মানে তারা দিতে চায় না কেন, এটা খুব সংক্ষেপে একটু বলবেন। বেক্সিমকো কেন দিতে চায় না? বেক্সিমকো দিতে চায় না বলছে যে আপনার সাথে যে আমার ইজারা চুক্তি হয়েছে, ইজারা চুক্তি তো আমার এই অ্যাসেট দেওয়ার কথা ছিল না, আমি আপনাকে কেন দিব। ওকে, গট ইট। তো এখন ধরেন যে আপনার রিপোর্টে দেখলাম যে এখানে প্রায় 25টা ব্যাংক এন্ড আপনার তারপরে আপনার ব্যক্তি বিনিয়োগকারী অনেকেই আছেন। তো এখন এই যে ডিসেম্বরের যে মেয়াদ পূর্তি এটার, তো এই যে অনিশ্চয়তা, তো আসলে তাদের কি এই বিনিয়োগটা ফেরত নিয়ে কি ধরনের অনিশ্চয়তা আছে, বা এটা কি বলছে যে এটা কিভাবে কাটতে পারে? বিনিয়োগকারীরা তো এটা জানতে চাচ্ছে। বিনিয়োগকারীদের স্বভাবতই জানতে চাওয়ারই কথা, কারণ আমি একটা ইনভেস্টমেন্ট যখন করি 5 বছর একটা লক্ষ্যমাত্রা নিয়ে করি। আবার যেমনটা বলতেছিলেন ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রাতিষ্ঠানিক বিনিয়োগীদের ক্ষেত্রে তারা যেহেতু পাবলিক ফান্ড ডিল করে, কোনো জায়গাতে ইনভেস্ট করলে তার রিটার্নটা আসবে, পাবলিককে আবার রিপেমেন্ট মানে ডিভিডেন্ড দিবে বা তাদেরকে রিটার্নের কথাও চিন্তা করবে। সেই ক্ষেত্রে 5 বছর যদি মেয়াদের পরে আমি টাকাটা না পাই, তো এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের একটা অনিশ্চয়তা। সেই ক্ষেত্রে আমরা আমাদের যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সেই ক্ষেত্রে এখন যে উদ্যোগটা নেওয়া হচ্ছে ট্রাস্টি বা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের প্রেক্ষিতে, সেটা হলো একটা মেয়াদ বৃদ্ধি। 5 বছর। এখানে দুইটা ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হলো যদি আপনি মেয়াদ বৃদ্ধি করেন তাহলে মেয়াদ বৃদ্ধির মধ্যে ইনভেস্টররা টাকা পেয়ে যাবে, কিন্তু ইনভেস্টররা যে ইনভেস্টমেন্ট 5 বছর মেয়াদি করেছিল সে আরও 5 বছর এক্সটেন্ড করবে কিনা, এটা তাদের একটা বড় প্রশ্নের জায়গা। কি সেই ক্ষেত্রে তারা ইনভেস্টরদের দিকেও কিন্তু চিন্তা করা হচ্ছে। এখন যেহেতু মার্কেটে 5 বছর মেয়াদি যে ট্রেজারি বন্ডের যে ইন্টারেস্ট রেট আছে সেটার সাথে একটা ক্যালকুলেট করে তাদেরকে কিন্তু একটা কম্পেনসেশনের প্রপোজ করা হয়েছে, যেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের কাছে একটা পেন্ডিং অবস্থায় আছে। তারা ট্রাস্টি তাদের কাছে আবেদন করেছে যে ইন্টারেস্টের রেটটা একটু বাড়িয়ে দিয়ে তাদেরকে কিভাবে কম্পেনসেট করা যায় সেই জায়গাটা বিবেচনা করে কমিশনের কাছে তাদেরকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, যেটা 5 বছর 2032 সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। আরেকটা প্রপোজাল তাদের অল্টারনেটিভ প্রপোজাল ছিল, যে তা এই সোলারের যে 2টা প্রজেক্ট হওয়ার কথা ছিল, আপনি জানেন যে একটা তিস্তা সোলার, করতোয়া সোলার। করতোয়া সোলারের ক্যাপাসিটি 200 মেগাওয়াট, আর তিস্তা সোলারের 200 মেগাওয়াট, করতোয়ার হলো 30 মেগাওয়াট। তো এই 30 মেগাওয়াটের যে বিদ্যুৎটা এখন পর্যন্ত হয় নাই। কেন হয় নাই? 5 আগস্টের পরে যখন একটা আপরাইজিং হলো ওই সময় তার মেশিনারিজগুলো অনেক ভেঙে ফেলা হয়েছে, তার ট্রান্সফার পুড়িয়ে দেওয়া হয়েছে, তার কেবল পুড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে সেটা এখনো অপারেশনে আসে নাই। তবে ট্রাস্টির যে হিসাব, এটাকে নতুন করে ফান্ডিং জেট করে যদি তাকে অপারেশনে আনা যায়, তাহলে পার মান্থ ওই প্রজেক্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করে আরও 10 কোটি টাকা করে ইনকাম করা সম্ভব হবে। কাজে যদি এটা মেয়াদ বাড়ানো হয় 5 বছর, তাহলে প্রতি মাসে যদি আমি 5 কোটি টাকা করে পাই, তাহলে বছরে আমি 60 কোটি টাকা করে বাড়তি পাচ্ছি। পাশাপাশি আমার
31 সালের মধ্যেই তারা পেমেন্ট করতে পারবে, এরকম একটা প্রজেকশনও কিন্তু তারা কমিশনের কাছে জমা দিয়েছে। এখন কমিশন তো ইনভেস্টমেন্ট করবে কি করবে না সেটা কমিশন নিঃসন্দেহে বলবে না, বাট মেয়াদ বাড়ানোর বিষয়ে কমিশনের যে সিদ্ধান্ত, এখন এটা 6 বছর বাড়াবে নাকি 5 বছর বাড়াবে, সেটা কমিশনের পক্ষ থেকে হয়তো আমরা মানে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে। আচ্ছা আচ্ছা। সো মানে এখন তাহলে এই যে বিনিয়োগকারীদের সংকটটা কাটানোর জন্য যেটা বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসি যারা হচ্ছে যে এটা মেয়াদ বাড়ানোটাই এক সমাধান মনে করছে, হ্যাঁ, আদারওয়াইজ তো কোনোভাবে পারছে না এই ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত দিতে। ওকে রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম বেক্সিমকো সুকুকের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং আসলে বিনিয়োগকারীদের যে সংখ্যা সেই বিষয়টা নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা কিভাবে কাজ করছে। আমাদের এই আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।